হ্যালো ফ্রেন্ড, আশা করি তোমরা সকলেই ভালো আছো। সুন্দর ইতিহাসের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন 2024 আজকে একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাতে চলেছি। তো তোমরা জানো ইতিমধ্যেই মাদ্রাসা সার্ভিসের টেট এবং মেন এক্সাম হয়ে গেছে এবং তার অ্যান্সার কিউ একবার কিন্তু প্রকাশ করেছিল এবং কিছুদিন সময় দিয়েছিল চ্যালেঞ্জ করার জন্য। সেই সময় কিন্তু অতিবাহিত হয়ে গেছে। এখন আমাদের যেটা সামনে আসছে সেটা হচ্ছে রেজাল্ট। তো সেই রেজাল্ট কবে আসবে সেই রেজাল্ট নিয়ে আমরা এখনও দ্বন্দ্বে রয়েছি। তবে রেজাল্টের একটা খবর কিন্তু পাওয়া যাচ্ছে। প্রত্যেককেই আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় একটা খবর কিন্তু ছড়িয়েছে। তো রেজাল্ট নাকি এই জুলাই মাসের শেষ নাগাদ বা আগস্টের প্রথম দিকে আসতে চলেছে। তো তোমরা জানো এই রেজাল্ট যদি চলে আসে সেই রেজাল্টের অপেক্ষায় আর বসে না থেকে তোমাদেরকে আমি বলবো তোমরা আমার এই চ্যানেলকে ফলো করে তোমরা আমার এই ভিডিওগুলোকে দেখতে থাকো। তার কারণ তোমাদের রেজাল্ট যখন হয়ে যাবে সেই রেজাল্টের পরে তোমাদের যেটা কর্তব্য হবে বা তোমাদের জন্য যেটা সামনে তোমাদেরকে প্রস্তুতি নিতে হবে সেটা হলো ইন্টারভিউ। সেই ইন্টারভিউ রিলেটেড আজকের এই যে ভিডিওটা হচ্ছে, তো ইন্টারভিউ রিলেটেড ভিডিও হচ্ছে। তোমাদেরকে বলবো তোমরা যারা পরীক্ষায় অন্তত পাস করবে একটা ধারণা তোমাদের রয়েছে, বা তোমরা আমার যে ভিডিও দেখেছো সেখানে একটা কাট অফ কিন্তু বলা হয়েছিল, সেগুলো যদি তোমাদের মনে হয় অবশ্যই তোমরা এই ভিডিওকে দেখে তোমরা আগিয়ে চলো। তোমাদের ইন্টারভিউর প্রস্তুতি তোমরা কিন্তু এখন থেকে নিতে শুরু করো। তো তোমাদের জন্য ইন্টারভিউয়ে 10 নাম্বার থাকবে। সেই 10 নাম্বারটা কিভাবে তোমরা আদায় করে নেবে বা তোমরা সেই 10 নাম্বারে 10-এ 10 পাবে, তোমাদের সেই জন্য এখন থেকে প্রস্তুতি নিতে হবে। এবং তোমাদেরকে ভালোভাবে প্রস্তুতি না নিলে তোমরা কিন্তু এই 10 নাম্বার থেকে বঞ্চিত হবে। এবং এই 10টা নাম্বার অনেকটা নাম্বার যখনই তোমাদের মেন এক্সাম এবং এই ইন্টারভিউয়ের নাম্বার একসঙ্গে করে একটা রেজাল্ট প্রকাশ হবে, তখন বুঝতে পারবে যে সত্যিই আমরা যদি ইন্টারভিউ আর 1 বা আর 2 নাম্বার বেশি পেতাম তাহলে কিন্তু হয়তো আমার চাকরিটা হয়ে যেত। ঠিক এই ধরনের চিন্তাভাবনা কিন্তু চলে আসবে মনের ভিতরে। সেজন্য তোমাদেরকে আমি বারবার বলছি যে তোমরা এখন থেকে প্রস্তুতি নিতে শুরু করো। তোমরা জানো ইন্টারভিউতে তোমাদের যে সমস্ত প্রশ্নগুলোর সম্মুখীন হতে হবে বা হতে তোমরা পারো, সেই ধরনের কিছু বাছাই করা প্রশ্ন উত্তর নিয়ে আজকের এই ইন্টারভিউয়ের মহড়া প্রস্তুতি শুরু করা হচ্ছে। তোমাদেরকে আরেকবার এটা জানাই যে তোমরা জানো যে সোশ্যাল মিডিয়ায় একটি খবর কিন্তু ভাইরাল হচ্ছে, জুলাইয়ের শেষের দিকে নাকি মাদ্রাসা সার্ভিসের রেজাল্ট আসছে কিংবা আগস্টের প্রথম দিকে, এমনটাই কিন্তু খবর একটা ছড়িয়েছে। যদি এটা সত্য হয়ে যায় তাহলে তখন তোমরা আর হাতে সময় পাবে না। সেই জন্য বলবো তোমরা জোর কদমে ইন্টারভিউ প্রস্তুতি চালিয়ে যাও। তো চলো আজকের 10টি ইন্টারভিউ কোশ্চেন ইতিহাস থেকে দেখে নিই। ইতিহাসে যে সমস্ত প্রশ্নগুলো তোমাদেরকে ধরতে পারে বা ধরবে ঠিক সেই ধরনের প্রশ্ন নিয়ে এখানে 10টি কোশ্চেন কিন্তু তোমাদের সামনে আমি হাজির করতে চলেছি। তো তোমরা প্রথম থেকেই 10টা প্রশ্ন ঠিকঠাক করে দেখে নাও এবং কোন প্রশ্নের উত্তর তোমরা ঠিক পাচ্ছ এবং কোনটা পাচ্ছ না সেটা অবশ্যই এখান থেকেই বুঝতে পারবে। তো চলো শুরু করা যাক আজকের সেশন। আজকে যে সেশনটা শুরু হচ্ছে এটা 05। তো ভিডিও 05 তোমরা দেখে নাও কত নাম্বার তোমরা এখান থেকে তুলতে পারবে। তো 1 নম্বর প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহে অংশগ্রহণকারী 2 জন মুসলিম নেতার নাম বলুন। 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহে অংশগ্রহণকারী 2 জন মুসলিম নেতার নাম বলুন। তো এবার এই প্রশ্নের উত্তরটা কিভাবে দেবে, তোমাদের মুসলিম নেতার নাম জানতে চাওয়া হয়েছে। তো চলো এই প্রশ্নের সঠিক উত্তরটা আমরা জেনে নিই। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে মোহাম্মদ কাসিম নানাতকি ও রশিদ আহমদ গাঙ্গুই। মোহাম্মদ কাসিম নানাতকি ও রশিদ আহমদ গাঙ্গুই। তারপরের প্রশ্ন আমরা দেখে নেব, ভারতের মুসলমানদের মধ্যে আধুনিকতা ও প্রগতিশীলতার জন্মদাতা কাকে বলা হয়। ভারতের মুসলমানদের মধ্যে আধুনিকতা ও প্রগতিশীলতার জন্মদাতা কাকে বলা হয়। তো চলো এই প্রশ্নের সঠিক উত্তরটা কী হবে আমরা জেনে নিই।
এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে স্যার সৈয়দ আহমদ খান। স্যার সৈয়দ আহমদ খান 1817 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং 1898 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেছিলেন। আমি সালটা এখানে তুলে রেখেছি, অবশ্যই মনে রাখবে। তারপরের প্রশ্ন 3 নম্বরের প্রশ্ন দেখো, বলুন তো সিপাহী বিদ্রোহের সময় সৈয়দ আহমেদ খান কোন পদে নিযুক্ত ছিলেন? দেখো একটা প্রশ্নের আরেকটা প্রশ্ন কিন্তু তোমাদেরকে করতে পারে, সেই জন্য প্রশ্নগুলো কিন্তু আমি সেইভাবে সাজিয়েছি। বলছে 3 নম্বরের প্রশ্ন দেখো, বলুন তো সিপাহী বিদ্রোহের সময় সৈয়দ আহমেদ খান কোন পদে নিযুক্ত ছিলেন? তাহলে যখন ভারতবর্ষে সিপাহী বিদ্রোহ চলছিল বা মহাবিদ্রোহ চলছিল, সেই সময় স্যার সৈয়দ আহমদ খান কোন পদে বা কোথায় নিযুক্ত ছিলেন সেটা অবশ্যই আমাদেরকে জানতে হবে। দেখো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বিদনূরের সদর আমিন। দেখো এখানে যেটা রাখা হয়েছে অ্যান্সারে, বিদনূরের সদর আমিন। বিদনূরের যে জায়গাটা, সেখানে তিনি সদর আমিন পদে নিযুক্ত ছিলেন। তারপরের প্রশ্ন আমরা দেখে নেব 4 নম্বরের প্রশ্ন, তাহাজিব উল আখলাক পত্রিকাটি কার? এটি কোন ভাষায় লেখা? তাহাজিব উল আখলাক পত্রিকাটি কার? এটি কোন ভাষায় লেখা? দেখো একটা পত্রিকার নাম এখানে দেওয়া হয়েছে, পত্রিকাটা কার এখানে জানতে হবে এবং সেটা কোন ভাষায় লেখা হয়েছিল। দেখো একবারে কাছে পিঠে প্রশ্ন। তারপরে আমরা দেখে নেব উত্তরগুলো কী হবে। দেখো উত্তরটা হয়ে যাবে স্যার সৈয়দ আহমেদ খান। স্যার সৈয়দ আহমেদ খানের এই তাহাজিব উল আখলাক এই পত্রিকাটা লেখা হয়েছিল উর্দু ভাষায়। মনে রাখতে হবে এই পত্রিকাটা লেখা হয়েছিল উর্দু ভাষায়। তাছাড়া এই স্যার সৈয়দ আহমদ খানের আরও একটা আমরা ইংরাজি ভাষায় পত্রিকা পাই, পায়োনিয়ার। ইংরাজি ভাষায় যে পত্রিকাটা পেয়ে থাকি তার নাম হচ্ছে পায়োনিয়ার। অবশ্যই এই পত্রিকা দুটো মনে রাখবে, তার কারণ স্যার সৈয়দ আহমদ খান এই দুটো পত্রিকার মাধ্যমেই তিনি একসময় উঠে এসেছিলেন মুসলিম একজন সংগঠক হিসাবে বা একজন নেতা হিসাবে। তিনি তার এই দুটো পত্রিকার মাধ্যমেই তিনি কিন্তু তার জায়গাটাকে তুমি করে নিতে পেরেছিলেন। তারপরের প্রশ্ন আমরা দেখব 5 নম্বরের প্রশ্ন, মুসলিমদের মধ্যে ইংরাজি শিক্ষা বিস্তারের জন্য কে 1864 খ্রিস্টাব্দে গাজীপুরে একটি ইংরাজি বিদ্যালয় স্থাপন করেন? মুসলিমদের মধ্যে ইংরাজি শিক্ষা বিস্তারের জন্য কে 1864 খ্রিস্টাব্দে গাজীপুরে একটি ইংরাজি বিদ্যালয় স্থাপন করেন? দেখো এই প্রশ্নটা 9-10 না, এই প্রশ্নটা 11-12 এই প্রশ্নটা কিন্তু এসেছিল। 11-12 এই প্রশ্নটা এসেছে। সেখানে একটা প্রশ্ন আমরা দেখেছি অ্যান্সারে একটু গণ্ডগোলে হয়েছে। অনেকে জানো তোমরা যে অফিসে সরকার থেকে যেটা অ্যান্সার দিয়েছিল 1865 খ্রিস্টাব্দে, কিন্তু এখানে 1864 খ্রিস্টাব্দে এটা কিন্তু হবে। তো এখানে যে প্রশ্নটা করা হয়েছে একটু ঘুরিয়ে, যে মুসলিমদের মধ্যে ইংরাজি শিক্ষা বিস্তারের জন্য কে 1864 খ্রিস্টাব্দে গাজীপুরে একটি ইংরাজি বিদ্যালয় স্থাপন করেছিল? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে স্যার সৈয়দ আহমদ খান। তারপরে 6 নম্বরের প্রশ্ন দেখো, অন দ্য লয়াল মোহামেডানস অফ ইন্ডিয়া গ্রন্থটি কার লেখা? এর বিষয়বস্তু কী ছিল? অন দ্য লয়াল মোহামেডানস অফ ইন্ডিয়া এই গ্রন্থটি কার লেখা? এর বিষয়বস্তু কী ছিল? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা আমরা জেনে নেব। এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে স্যার সৈয়দ আহমেদ খানের লেখা। এটি ছিল ভারতীয় মুসলমানদের মধ্যে ইংরেজ বিরোধী মনোভাব দূর করার জন্য তিনি এই বইটি প্রকাশ করেছিলেন। অবশ্যই মনে রাখতে হবে। তারপরে 7 নম্বর প্রশ্ন দেখো, বিজ্ঞান সমিতি কে কবে স্থাপন করেন? বিজ্ঞান সমিতি কে কবে স্থাপন করেন? এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে সৈয়দ আহমেদ খান বিজ্ঞান সমিতি প্রতিষ্ঠা করেন। তবে এইটা একটু কনফিউশন রয়েছে আগের প্রশ্নটার থেকে। দেখো এখানে 1864 খ্রিস্টাব্দে, অনেকেই আবার 1865 খ্রিস্টাব্দে বলেছে বিভিন্ন বইয়ে, এগুলো কিন্তু আমরা পেয়ে থাকি। তবে খেয়াল রাখবে 64তে প্রথম কিন্তু এটা হয়েছিল। তারপরের প্রশ্ন দেখে নেব 8 নম্বরের যে প্রশ্নটা রয়েছে, 1875 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ কবে আলিগড় বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়? তোমরা জানো যে আলিগড় বিশ্ববিদ্যালয় বা অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ 1875 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। তো সেই আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজটা কবে আলিগড় বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়েছিল? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে
1927 খ্রিস্টাব্দে 1927 খ্রিস্টাব্দে। তারপরের প্রশ্ন দেখে নেব 9 নম্বর। মহাদেশীয় অবরোধ ব্যবস্থা বলতে কী বুঝো? মহাদেশীয় অবরোধ ব্যবস্থা বলতে কী বুঝো? তো দেখো, যুদ্ধে অপরাজেয় ইংল্যান্ডকে অর্থনৈতিকভাবে পর্যস্ত করার জন্য নেপোলিয়ন বোনাপার্ট ইউরোপের বন্দরগুলিতে ইংল্যান্ডের পণ্য আমদানি নিষিদ্ধ করেন। এইভাবে ইউরোপ মহাদেশের বন্দরগুলিতে ইংল্যান্ডের বিরুদ্ধে যে অর্থনৈতিক অবরোধ জারি করা হয় তা মহাদেশীয় অবরোধ ব্যবস্থা নামে পরিচিত। তাহলে তোমাদেরকে এগুলো কিন্তু ঠিকঠাক করে গুছিয়ে বলতে হবে। তারপরের প্রশ্ন আমরা দেখে নেব। আজকের শেষ প্রশ্ন, 10 নম্বরের প্রশ্ন। নেপোলিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে মহাদেশীয় অবরোধ ব্যবস্থা প্রবর্তন করেছিলেন কেন? দেখো, প্রশ্নটা ঘুরিয়ে এইভাবে দিতে পারে, যখনই বলবে কে এই ব্যবস্থাটা করেছিল তখন নেপোলিয়ন করেছিল। কোন দেশের বিরুদ্ধে করেছিল? ইংল্যান্ডের বিরুদ্ধে করেছিল। কেন নেপোলিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে এই মহাদেশীয় অবরোধ ব্যবস্থা প্রবর্তন করেছিল? অবশ্যই এই প্রশ্নের অ্যান্সারগুলোও কিন্তু তোমাকে ওই ভেতর থেকে জেনে নিতে হবে। দেখো, এই প্রশ্নে যেটা সঠিক অ্যান্সার হয়ে যাবে, মহাদেশীয় অবরোধ ব্যবস্থা প্রবর্তনের পিছনে নেপোলিয়নের দুটি উদ্দেশ্য ছিল। যথা 1 নম্বর হচ্ছে, দেখো, ইউরোপের বাজারে ইংল্যান্ডের পণ্য আমদানি বন্ধ করে দিয়ে তাকে অর্থনৈতিকভাবে পর্যস্ত করা। এখানে বানানটা একটু মিস্টেক হয়েছে, অবশ্যই ঠিক করে নেবে। ইউরোপের বাজারে ইংল্যান্ডের পণ্য আমদানি বন্ধ করে দিয়ে তাকে অর্থনৈতিকভাবে পর্যদস্ত করা। তারপরে 2 নম্বরটা দেখো, ইংল্যান্ডের অনুপস্থিতিতে ইউরোপের বাজারে ফরাসি পণ্যের রপ্তানি বৃদ্ধি করে ফরাসি শিল্পকে পুনরুজ্জীবিত করা। ইংল্যান্ডের অনুপস্থিতিতে ইউরোপের বাজারে ফরাসি পণ্যের রপ্তানি বৃদ্ধি করে ফরাসি শিল্পকে পুনরুজ্জীবিত করা। তো এই দুটি কারণে নেপোলিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে এই মহাদেশীয় অবরোধ ব্যবস্থা গড়ে তুলেছিল। তো এই ছিল আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। সুস্থ থাকো, ভালো থেকো, অবশ্যই তোমাদের পরীক্ষা প্রস্তুতি ভালো হোক। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো একটি ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।